এখনো কোটি টাকায় এসপিডিসি রদবদল হয়। তাহলে এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? এই সংস্কারটা কি আন্তরিকতার স্পর্শ, না এই সংস্কারটা কি সময় ক্ষেপণের প্রশ্ন? একটা বার্নিং ইস্যু আছে বাংলাদেশে, সেটা হল মাদক। যতটি গ্রামে আমি এই পর্যন্ত প্রায় 200 সভা করেছি ছোট্ট অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে মহিলা পুরুষ তাদের একটাই শব্দ, আমাদেরকে মাদক থেকে বাঁচান। একটা এলাকায় গেলাম বলে এই রাস্তাটা পাকা করতে হবে, তখন আরেকটা মহিলা দাঁড়ায় বললো সে তেমন লেখাপড়া জানে না, তো রাস্তা তো দাঁড়ায় করে দিবে, তো রাস্তাতে আটটাম ভারত বিকালের পরে কেন বলে, এই যে বাবার যে সরাসরি সন্ধ্যা হইলেই তো আমরা দরজা আটকে সবাই ঘরে বসে থাকি, রাস্তায় হাঁটতে পারি না। তাহলে বোঝা গেল যে মাদকটা কত মারাত্মকভাবে আমার এই যুব সমাজটা এবং আগামী প্রজন্মটাকে অঙ্কুরে ধ্বংস করে দিচ্ছে। একজন স্কুল শিক্ষক মহিলা দাঁড়িয়ে বলল, সরকার পাল্টাইছে, আমার ভাগ্য তো পাল্টায়নি। কেন? যে আমি আগে যে দামে জিনিস কিনতাম ভাবছিলাম দামটা একটু কমবো, কিন্তু দামটা তো রয়ে গেল বাঁচবার। তাহলে আমি ভাবছি যে আমি এই শিক্ষকতার থেকে যা পারিশ্রমিক পাই তা দিয়ে আমি সন্তানদের খাওয়াবো কি, তাদেরকে লেখাপড়াবো কখন? তারপরে দ্রব্যমূল্যটা একটা বার্নিং ইস্যু। সরকার জেনে শুনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে এই সরকার, এটা আপনি ভেবে দেখুন। আজকে বিশ্ববাজারে যে তেলে সয়াবিন তেলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে সয়াবিন তেলের খবর নেই। আবার ওই বিগত সরকার যে চুরি করছে বিদ্যুৎ খাত থেকে, তা জনগণের টাকা দিয়ে ভর্তুকি দিচ্ছে, সেখানে আবার এরা এসে আরো দাম বাড়াই দিল। সেখান থেকে এসে তারা জনগণের উপর ভর্তুকিটা না চাপে তারা অন্য কোনো পন্থা অবলম্বন করল না। আপনি যদি অফিস আদালতে যান, তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য কি করছে? কমে নেই। এখনো কোটি টাকায় এসপিডিসি রদবদল হয়। তাহলে এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? কি সংস্কার করবে? এই সংস্কারটা কি আন্তরিকতার স্পর্শ, না এই সংস্কারটা কি সময় ক্ষেপণের প্রশ্ন? এই যে কয়েকটা দিন যাবত যে ঘটনাটা ঘটছে, যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানবী। কিন্তু এই লৌহ মানবী আপসীর নেত্রী, এই যে তেজি মানুষটা, যার মধ্যে আত্মবিশ্বাস, মারাত্মক সত্যকে প্রতিষ্ঠা করা, সবাই আপসী, বা বাংলা কথা অনেকে বলে মহিলা খুব গাউলা, না আমাদের চলতি গ্রামে যেটা বলে, মানে এইটি আপসীনতা। তাকে যখন বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায়ভাবে এক কাপড়ে, এই লৌহ মানে চোখেও ফোটা ফোটা জল জনগণ দেখতে পারল। নাজমুল হুদা নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় নাই। আমি নাজমুল হুদাকে টেলিফোন করে বললাম, কান্নার কোনো কারণ হয় না। অর্থাৎ গানের স্বরলিপি আছে, কান্নার স্বরলিপি নাই। কে কার দুঃখ কিভাবে প্রকাশ করব, তার হৃদয় থেকে কিভাবে প্রকাশিত হবে, সেটা সে নিজেও জানে না। তাহলে 32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের। তাইলে আমরা এই কাজটা না করে ইমানদারের কাজ করি না। আমার নেত্রীকে বলতে পেরে গেছে আমি 32 নম্বর ভাঙতে যাইনি, কেন গেলাম না? 6, 7, 8 তিনটা দিন গেল। এই 3টা দিন আরো 5টা দিন ধরলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বলতো না। 6 মাস পরে আমার এই চেতনা বোধ আসলো কেন? এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশির কথা বলছি না, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্রেডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি,
কিন্তু আমরাই যদি ব্যাড ট্রেডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে কিভাবে? যদি এই ট্রেডিশন তৈরি করি আমরা। বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিস করে, আর হাসিনা রাজ্য হয়ে পাগল হয়ে গেছে, এর মস্তিষ্ক বিকৃত, যা খুশি তাই বুঝতে পারে। আমি তার কথায় কান দেবো কেন? আর সেই ফাঁদে পা দেবো কেন? নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে ফেস করত। বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট এবং 15ই আগস্ট, তাই না? যেই সিম্প্যাথিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একের সেকেন্ড টাইম ফিনিশ করে দিল থাকে। তো সুতরাং সে কথা বলবে, তার কথায় আবার কান দিতে হবে কেন? ষড়যন্ত্র চলমান। আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি, বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে অন্ধ করে ফেলছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা, প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে আনছে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল না। বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মভীরু, বাট তারা এক্সট্রিম না, কেউ না। এটা সত্য সমতল ভূমির মানুষ। আমরা যতটুকু সুখে শান্তিতে আছি, অতটুকু সুখ শান্তিতে অনেক দেশ নাই। আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে, স্বয়ং সৌদি আরবে গেলে পাওয়া যাবে না এত নিষ্ঠার সাথে পালন। এটা আমি জানি না, আমি ধর্ম নিয়ে কথা বলতে আমি দেশ ঘুরে দেখে আসছি, ওই দেশ ঘুরে দেখে আসছি। সুতরাং আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার তার ধর্মটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। কিন্তু সকল ধর্মের মধ্যে যে একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় উৎসব। অর্থাৎ ধর্মটা আমার, উৎসবটা সকল। এই উৎসবটার অপেক্ষায় থাকে আমরা। যেমন একসময় ভোটের রাজনীতিতে উৎসব হইত, সবাই বসে থাকতো একসঙ্গে, সবাই সহযোগিতা করতো। সেই উৎসব মুখর একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়ার চেষ্টা করছে। তো এখন এই নির্বাচনটাকে প্রলম্বিত করা, এই নির্বাচনটা আজকে এই সচিবালয়ে ঘন ঘন কারা কারা যায়, একটা মন্ত্রী আছে বা উপদেষ্টা আছে, তার আবার 3 জন সহকর্মী আছে। আমরা জানি সরকার একটা মন্ত্রীকে 4th ক্লাস এমপ্লয়ি 2-3 জন দিতে পারে, একটা দিতে পারে এপিএস, একটা দিতে পারে কি কাজের লোক বা 2টা পিয়ন চাপটা সেই টাইপের। কিন্তু শিক্ষিত ছাত্র সমাজের প্রতিনিধি কি একটা দলেই আছে? ছাত্র সমাজের অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে, ছাত্র রাজনৈতিক দল আছে না? তারা কেন সচিবালয়ের কার্ডটা পায় না? এই প্রশ্নের জবাবটা কে দিবে? এখন ইউনূস সাহেব, তার কি সদিচ্ছার অভাব, না সামর্থ্যের অভাব, না তিনি ভীতু, না তিনি সাহসী, না তিনি কমিটেড টু দ্য পিপলস যে তাকে একটা নির্বাচন করতে হবে সুষ্ঠু? এটা আমাদের আবিষ্কার করা দরকার। কারণ এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝি কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমরা অতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ হাঁটি, তখন ভূতের ভাব, শয়তানের একটা ভয় ভীতি কাজ করে না? হাতে হাতে দৌড়াদৌড়ি করে, কবর বা কোনো চিন্তার সামনে গেলে তখন জোরে জোরে গান গায়, কেউ ডাকাডাকি করে ওই ভয়টা থেকে উঠানোর জন্য। আমাদের অবস্থা হচ্ছে এইরকম, আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। জনমনে আতঙ্ক আছে। ঘটনাটা কি? আপনারা হয়তো সিনেমা এটা দেখতে পারেন, আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেন্ড। এটা 1978 সালে বইটা রিলিজ হয়েছে। গোলাপী গ্রামের একটা ছিন্ন মধ্যে মা বাবা নাই, একমাত্র ঠিকানা একটা নানি আছে,
ঘর বাড়ি নাই, এ বাড়ি ও বাড়ি কাজ করে। তারপরে গোলাপ একটু বড় হতে থাকে, ওর দুর্ভাগ্য সুন্দর, তখন এবারে ও বাড়ির লোকরা নানা কথা বলে, আসতে বসে ট্রেনে ট্রেনে নানি নাতনি ভিক্ষা করে। এক গ্রামের মাতব ওদের চোখ পড়ে, তখন মাতবরা সবাই গোলাপিকে নিয়ে একটা বৈঠকে বসে তার বিচার করবো, মানে অজাত কুজাত মেয়ে ইত্যাদি ইত্যাদি। আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয়, সবাই আসে, তখন সবাই গল্প করতেছে, কথা বলতেছে, কিন্তু কোনো রায় দিচ্ছে না। অনেকক্ষণ পর ট্রেনের হুইসেল বাজছে, তখন গোলাপের নানি গোলাপের হাত ধরে টানতে বলে, চল গোলাপি, এই মাঠ গোড়া সময় ট্রেন ফেল করানোর তালে আমরা এখন ট্রেনে যাই, অর্থাৎ তার ভিক্ষা সম্ভব। এখনকার গোলাপে কি আমাকে ট্রেন ফেলানোর, তাই মাঠ গোড়া কি ট্রেন ফেলানোর তালে আছে কি না, অর্থাৎ সেই নির্বাচনী ট্রেন যাতে আমরা না ধরতে পারি, নির্বাচনটা যাতে না হয়। কারণ আরেকটা পছন্দ মতো দল কিংস পার্টি যেমন 111 ছিল, তেমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না?